টাটকা মানুষের পোড়া মাংসের গন্ধে ঢাকার বাতাস ভারী হয়ে উঠছে, কিন্তু সরকার নির্বিকার। আমি শুনছি প্রধানমন্ত্রী নাকি তার অফিস থেকে মনিটরিং করছেন। বাহ, প্রধানমন্ত্রী মনিটরিং করছেন যে আগুন কিভাবে লেগেছে, সেইটা নাকি উনি মনিটরিং করছেন। আর ওনার মনিটরিং কি? হেলিকপ্টারে করে বালতিতে করে পানি আসতেন হাতির ঝিল লেক থেকে, আর সেই বালতির পানি আপনার তলানি ফুটা, সেই পানি ঝরতে ঝরতে যখন আপনার বনানীর এফআরকে বিল্ডিং এ যাচ্ছে তখন পানি নেই। এই মনিটরিং করছেন প্রধানমন্ত্রী। কোন বিল্ডিং কোড মানা হয়নি। একটা ট্র্যাজেডি, একটা মর্মান্তিক দুর্ঘটনার পর আরেকটা শোক ভুলতে না ভুলতে আরেকটা মারা যাচ্ছে তরুণ, তরুণী, বৃদ্ধ, শিশু ঝলসে যাচ্ছে। প্রধানমন্ত্রী নির্বিকার। তিনি বলছেন বাকশাল করবেন, কারণ বাকশাল এই জন্যই করবেন ওই পোড়া মাংসের গন্ধের প্রতিবাদ বাংলার আকাশে আকাশে যেন ধ্বনিত না হয়, এই জন্যই বাকশাল করবেন। বাকশাল মানেই তো হচ্ছে কণ্ঠরোধ, বাকশাল মানেই হচ্ছে প্রতিবাদ না করা। এই কারণে তিনি একদিনের পর একদিন তিনি এই কথা বলছেন। এখন তিনি আরেকটা কৌশল নিয়েছেন, যা কিছু ঘটবে বিএনপির উপর চাপাও। তাজবিরুল ইসলাম কুড়িগ্রাম বিএনপির সভাপতি, সত্য কথা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য। ওই বিল্ডিং এ তাজবিরুল ইসলামের সম্পর্ক কি? ওইটার তো তিনি জমির মালিক নন। ওই বিল্ডিং এর আপনার সে তো ডেভেলপার নন। তাহলে তাকে গ্রেপ্তার করলেন কেন গতকাল রাতে? জনগণকে দেখানো যে যা কিছু হয়, যা কিছু ঘটে বিএনপি জড়িত। আরে উনি তো 3টা ফ্ল্যাট কিনেছেন। কার কাছ থেকে? রূপায়ণের কাছ থেকে। রূপায়ণ কে? আপনি সেইটা ইঙ্গিত দিচ্ছেন না। সরকার সমর্থিত অনেক গণমাধ্যমে সেটা বলছেন না। তিনি ফ্ল্যাট কিনেছেন যখন বিল্ডিং হয়ে গেছে, সে দায়ী হয়ে গেল, সেই গ্রেপ্তার হয়ে গেল। আর যারা সরকারের সাথে জড়িত, সেটার ডেভেলপার, সেটার মালিক, তারা নির্বিঘ্নে ঘুরে বেড়ায়। ওই বনানীতে অনেক অভিজাত হোটেল, যেটার যত তালা হওয়ার কথা ছিল, অনুমতি আছে, এই সরকার আসার পর সেখান থেকে আরো 5-6 তালা বাড়ানো হয়েছে। ইকবাল টাওয়ারের কথা আমি বলতে চাই না, তার বিল্ডিং কোড কত, আজকে কত তালা, কারণ ওইখানে উনি হাত দেবে না, কারণ ওইটা যে ক্ষমতাসীন দলের সাথে জড়িত। আজকে উদর পিণ্ডি বুদর ঘাড়ে চাপানোর জন্য আজকে তাজবিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। কই, আপনি তো ফায়ার সার্ভিস উন্নত করেননি। যে ফখরুল সাহেবরা ওনারা আজকে বাকশালের বিরুদ্ধে করছেন, ওনার নেতাও কিন্তু বাকশালের সদস্য হওয়ার জন্য আবেদন করেছিলেন। এটাও করেছিলেন, সেটাকে মাথায় রাখতে হবে। যদিও ওনার আরেক নেতা মিথ্যাচার করছেন যে না, উনি আবেদন করেন নাই। অর্থাৎ বাকশাল নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। বাকশাল এটা কোনো সংগঠন না। বাকশাল একটা কনসেপ্টের নাম ছিল, এটা একটা কর্মসূচি ছিল। বাকশাল একটা সাংগঠনিকভাবে সকল জাতিকে একটা প্ল্যাটফর্ম তৈরি করেছিল। এটা একটা প্ল্যাটফর্ম। আর যেটা ডক্টর কামাল হোসেন সাহেবের কথা বলছেন যে জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হবে, সেজন্য 5 বছর অপেক্ষা করতে হবে। যে নির্ধারিত সময়ে নির্বাচন যখন হবে, তখন নির্বাচনটাকে নিয়ে ওনার সুচিন্তিত পরামর্শ, মতামত, তখন অবশ্যই নির্বাচন কমিশন এটা হয়তো বিবেচনা আনবেন কীভাবে ভালো পরামর্শ থাকলে, কিন্তু সেই সময় পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে। এই মুহূর্তে একাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, এই নির্বাচনের মেয়াদ 5 বছর। এই 5 বছরের মধ্যে এই জাতীয় সংসদ নির্বাচনে অপ্রয়োজনীয় কথা বলে কোনো লাভ হবে না। এটা নিয়ে দেশবাসী দেখতে চায় না। আর উনি মাঝে মধ্যে যে হুঙ্কার দেন, নির্বাচন দেন, এখন দেখে নেবে। তবে এটা জাতি জানে, উনি হয়তো বয়সের কারণে ভুলে গেলেও জাতি জানে যে উনি কখনো কোনো নির্বাচন করে জয়লাভ করতে পারে নাই। উনি একবারই সংসদে এসেছিলেন, তাও এটা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুর একটা ছেড়ে দেওয়া আসন থেকে উনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে এসেছিলেন। কিন্তু যিনি কখনো জনগণের আস্থা অর্জন করতে পারে নাই, তার এই সমস্ত কাগজি হুঙ্কার, এগুলো জনগণ কোনো আমলেও নেয় না। রাজুককে ঢেলে সাজাবার জন্য, রাজুকের কর্মপরিসরকে আরো গতিশীল করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি। আজকে আমরা রাজুকের চেয়ারম্যান সহ সদস্য, ডাইরেক্টর
অথরাইজড অফিসার, ইন্সপেক্টর, চিফ ইন্সপেক্টর সকলকে নিয়ে বসেছি। তাদের প্রতি আমরা সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করেছি যে স্ব ক্ষেত্রে তাদের দায়িত্ব তারা যাতে সবটুকু আন্তরিকতা, স্বচ্ছতা এবং সততার সঙ্গে পালন করেন। এখন থেকে প্রতিটি এলাকার নির্মাণ কাজের প্রতিদিনের রিপোর্টের অগ্রগতি প্রেসক্রাইবড ফর্মে নোট করতে হবে। এটা যেমন ইন্সপেক্টরের কাছে থাকবে, তিনি অনুরূপভাবে রাজুকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দেবেন। প্রতিটা দিনের ডেভেলপমেন্ট হবে, সপ্তাহের ডেভেলপমেন্ট অথরাইজড অফিসার রিপোর্ট করবেন, চিফ ইন্সপেক্টর রিপোর্ট করবেন। রাজুকের প্রতি মাসের সমন্বয় সভায় সকল রিপোর্ট নিয়ে আলোচনা হবে যে কোন এলাকায় কতটা বিল্ডিং পরিকল্পনার পরিপন্থী হয়েছে অথবা পরিকল্পনা অনুসরণ করা হয়নি, তার ভিত্তিতে আমরা ব্যবস্থা গ্রহণ করব। অতীতে দেখা গেছে কিছু নোটিশ দিয়েই আমরা ক্ষান্ত হয়েছি, না, এখন তা হবে না। নিয়মের বাইরে যেটা থাকবে সেটাকে কঠোরভাবে প্রতিপালন করতে হবে, না হলে যত প্রকার কঠিন পদক্ষেপ গ্রহণ করা সম্ভব আমরা সেই পদক্ষেপ গ্রহণ করব। 1996 বা 2008-এর পূর্ববর্তী অবস্থায় বিল্ডিংয়ে অগ্নি নির্বাপক ব্যবস্থা বা কোনো কোনো ক্ষেত্রে গ্যারেজ রাখার বাধ্যবাধকতার বিধান ছিল না। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সে সকল সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য আমরা নির্দেশনা প্রদান করব। প্রতিটি বিল্ডিংয়েই যারা ব্যবহার করবেন তাদের জীবনের নিরাপত্তা, অগ্নিকাণ্ড হলে দ্রুত গতিতে সেটাকে নির্বাপন করা, এ জাতীয় ব্যবস্থা আনার জন্য আমরা রাখব। আর ইনকোয়ারি প্রসেস রাজুক থেকে আলাদাভাবে শুরু হবে আগামীকাল। 24টি টিম ঢাকার প্রাথমিক পর্যায়ে বহুতল ভবনগুলিকে চিহ্নিত করবে। এই কোন বহুতল ভবনের নির্মাণ নিয়ম মানা হয়নি অথবা যে সকল শর্তাদি প্রতিপালন করতে হবে সেগুলো প্রতিপালন করেনি, সেগুলোকে চিহ্নিত করার জন্য আমরা সর্বোচ্চ সময় রাখছি 15 দিন। আশা করি 15 দিনের পূর্বেই বহুতল ভবনের রিপোর্ট আমরা পেয়ে যাব। রিপোর্ট পাওয়ার পরে আমরা জনসমক্ষে প্রকাশ করব, কারণ গতকাল কিছু মিডিয়ার বন্ধুরা আমাকে বলছিলেন যে তদন্ত রিপোর্ট তো আলোর মুখ দেখে না। আমরা সিদ্ধান্ত নিয়েছি তদন্ত রিপোর্টকে আলোর মুখ দেখাবো, শুধুমাত্র রাজুকের দেয়ালে না, জাতীয় পত্রিকায় এবং ইলেকট্রনিক মিডিয়ায় আমরা বিজ্ঞাপন আকারে এটা প্রকাশ করব। কারণ দেশের মানুষের জানা দরকার যে অর্থলোভী মানুষরূপী নরপিশাচ কারা। লম্বা লম্বা বক্তব্য বিবৃতি অনেকেই রাখেন, তারা নিজেরা কি অবস্থায় থাকেন বা কারা কারা আইন লঙ্ঘন করেন, তাদের স্বরূপ, তাদের চেহারা দেশবাসীর জানা উচিত। উপজেলা পরিষদের চতুর্থ ধাপের নির্বাচন সম্পন্ন হলো। স্থানীয় সরকার হিসেবে ঘোষিত উপজেলা পরিষদে স্বায়ত্তশাসন নেই। মাননীয় সংসদ সদস্যদের আওতা থেকে উপজেলা পরিষদকে মুক্ত করা না হলে উপজেলা নির্বাচন কোনো ক্রমেই সুষ্ঠু, স্বাভাবিক ও ত্রুটিমুক্ত হওয়া সম্ভব নয়। তবে এটি নিতান্তই রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। অনেকের মতে উপজেলা নির্বাচনে নির্বাচন কমিশন ঘুরে দাঁড়িয়েছে। প্রশ্ন জাগে, কতদূর যাওয়ার পর এই ঘুরে দাঁড়াবার বোধোদয় ঘটল? উপজেলা নির্বাচনে বিভিন্ন কেন্দ্র বন্ধ করা এবং অনিয়মের জন্য পুলিশ ও অন্যান্য নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে যে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, জাতীয় নির্বাচনের সময় এখনও তৎপরতা দেখা যায়নি কেন? এই জিজ্ঞাসার জবাব খুঁজলে একাদশ জাতীয় নির্বাচনের প্রকৃত স্বরূপটি উদ্ঘাটিত হবে। নির্বাচন বিষয়ে অনাস্থা থেকেই নির্বাচন অংশগ্রহণমূলক হচ্ছে না। যেসব কারণে আমরা ভোটারদের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছি, সেসবের কারণ খুঁজে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ একান্ত আবশ্যক। এমতাবস্থায় ভোটারদের ওপর এর দায় চাপানো ঠিক নয়। বিগত 2 বছরে যতগুলো নির্বাচন হয়েছে তা নিয়ে নির্বাচন কমিশনের আত্মসমালোচনার প্রয়োজন। ওইসব নির্বাচনে যে সকল ভুলভ্রান্তি হয়েছে সেগুলোর পুনরাবৃত্তি রোধ করা দরকার। নির্বাচন বা ভোট প্রদানে জনগণের যে অনীহা
পরিলক্ষিত হচ্ছে, তাতে জাতি এক গভীর খাদের দিকে অগ্রসরমান। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যই নির্বাচন বিমুখতা গণতন্ত্রের প্রতি মুখ ফিরিয়ে নেয়ার নামান্তর। আমরা গণতন্ত্রের শোকযাত্রায় সামিল হতে চাই না। রাজনৈতিক দল ও রাজনীতিবিদদের বিষয়টি গুরুত্ব সহকারে ভেবে দেখা প্রয়োজন। আমি আবারও বলি, জাতীয় ও স্থানীয় নির্বাচন সর্বতোভাবে নির্বাচন কমিশনের হাতে ন্যস্ত করা প্রয়োজন। রিমোট কন্ট্রোলে নির্বাচনকে কন্ট্রোল করা হলে নির্বাচন ব্যবস্থাপনা বিপর্যয়ের মধ্যে পড়বে, যা গণতন্ত্রের জন্য অনভিপ্রেত। এজন্য রাজনৈতিক সিদ্ধান্ত একান্ত অপরিহার্য। সবার জন্য সমান সুযোগ রেখে নির্বাচনী ব্যবস্থাপনার সংস্কার ও বাস্তবায়ন করে সুষ্ঠু, নিরপেক্ষ ও অবাধ নির্বাচন হলে রাজনৈতিক দল ও ভোটারদের অনীহা অবশ্যই দূরীভূত হবে।